বাংলাদেশের অতীতের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, ঘটনা থেকে পাল্টা ঘটনা ঘটেছে, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, আমরা সাক্ষী ছিলাম, আপনিও সাক্ষী ছিলেন। এই ঘটনার তো শেষ নাই। বাংলাদেশ এক অজানা গন্তব্যের দিকে যাত্রা করছে। নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশের শুধু নয়, বাংলাদেশের অস্তিত্ব সংকটের মুখে ফেলতে পারে। কারণ এর থেকে ফায়দা নেওয়ার জন্য অন্য শক্তি কাজ করছে। ওই যে সনদ তৈরি যেটা হতে যাচ্ছে, জুলাই সনদ, সেটার মধ্যে দিয়ে কিন্তু রাজনীতি আছে। আর পুরো জিনিসটাই আপনি লক্ষ্য করবেন যে তারা পরবর্তী কার্যক্রম তারা কি হয়। যদি প্রেসিডেন্টকে সরানোর মুভ হয়, মানে মানে আন্দোলনের ফলে এখন যেটা হয়েছে যে মব কালচার, এই মব কালচারে তো আপনার অনেক কিছুই হতে পারে। আন্দোলনকারীরা সবাই কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন, হাজার হাজার মানুষ। এটা হচ্ছে যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে থাকেন, তার যে বাসভবন সেটা। এখন যেটা হয়েছে যে তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে। সেই কারণে তারা মেনে নেননি। এই জন্য একটা রাতভর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন। আওয়ামী লীগের যে পেজ, অফিসিয়াল পেজে বলা হয়েছে, তারা নিজেরা বলেছেন যে জনগণ এটা মেনে নেবে না, এবং তারা আরো অনেক কথাই বলেছেন। যাই হোক, তো সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কিন্তু টালমাটাল, কোন দিকে যাবে কেউ বলতে পারবে না। কারণটা হচ্ছে এই দাবির পরে আরো নতুন দাবি আসতে পারে। তারপরে বলা হয়েছে 30 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের একটা সনদ তৈরি হবে। 30 দিনের মধ্যে, 30 মানে কিতে ওয়ার্কিং ডে মধ্যে এটা হয়ে যাবে। ডক্টর আসিফ নজরুল যেটা ঘোষণা করেছেন। ফলে এখন পুরো পরিস্থিতিটা কিন্তু কোন দিকে মন নেবে এটা খুবই সহজে বলা যাবে না। তবে এটা যতটুকু ধারণা করা যায়, তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তোবা। তারপরে তারা এটা রিভলিউশনারি গভর্নমেন্টের দিকে যাবেন। সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য হইতে পারে। তবে এটা নিয়ে অনেকের মধ্যে একটা দুশ্চিন্তা আছে। বাংলাদেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা সহজে হঠাৎ করে কোনো মূল্যায়ন করা কঠিন হবে। তার কারণটা হচ্ছে এই জন্য কিন্তু মানুষ প্রস্তুত ছিল না। সামনে একটা নির্বাচন হওয়ার কথা, এরপরে নির্বাচন অনিশ্চিত হয়ে যায় কিনা, এটাও একটা প্রশ্ন। তারপরে রাজনীতি, আওয়ামী লীগের মতো বড় পার্টি এখন যদি নিষিদ্ধ করার পরে তাদের অ্যাকশন কি হবে সেটাও দেখার বিষয়। আন্তর্জাতিক ভাবে মানে বাংলাদেশ তো আর বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না। আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের এই সিদ্ধান্ত, ছাত্রদের অবরোধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া এবং দাবি, এটা মানে এটা কোন প্রেক্ষাপটে এই বিষয়টি এই পরিস্থিতির মধ্যে আসলো? আমরা তো দেখছিলাম যে নতুন একটি দল হলো, যেটা ছাত্র নেতারা করলেন, এন্ড দেন সবাই ইলেকশনের দিকে যাচ্ছিল, বাট অল অফ এ সাডেন এই পর্যায়ে কেন আসলো? আপনার কি মনে হয়? ছাত্রদের দলটা তো আপনি জানেন যে যাত্রাপথে হুচট খেয়েছে। সেই কারণে তারা খুব চিন্তিত দলের ভবিষ্যৎ নিয়ে। তারা নিজেদের মধ্যেই তারা বিভিন্ন ভাবে তারা নিজেদেরই কি একে অপরকে দোষারোপ করছেন। এই যখন পরিস্থিতি, তখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তারা নতুন করে নেমেছেন, যাতে পরিস্থিতিটা পাল্টে যায়। আর বাংলাদেশ পরিস্থিতি তো আপনি জানেন যে বাঙালিরা অতি অল্পতেই খুশি, অল্পতেই বেজার, এবং মুহূর্তের মধ্যেই মত বদলে যায়। তো তারা মনে করতেছেন এই নিষিদ্ধ হলে পরে তারা হয়তো এর থেকে ফায়দা নিতে পারবেন। কিন্তু আমি জানি না মানে কিভাবে তারা এইটাকে চিন্তা ভাবনা করছেন না। কারণ বড় দুইটা পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কতটুকু হবে আমি নিশ্চিত না। কিন্তু ছাত্রদের তরফে যেটা বলা হয়েছে যে তারা মনে করেন যে পরিস্থিতি হয়তো পাল্টে যাবে। তো যাই হোক, দেখার বিষয় কিভাবে হয়। তবে আপনি যে প্রশ্নটা করেছিলেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন করে সুবিধাটা, যেটা আমি আগেও বলেছি যে তারা চান যে একটা বিপ্লবী সরকার। সেই বিপ্লবী সরকারের আমলে তাইলে তো নতুন এই সংবিধান থাকবে না, অনেক কিছুই বদলে যাবে। তখন প্রফেসর ইউনূস কিভাবে এটাকে নেবেন সেটা দেখার বিষয়। কারণ সারা রাত তার বাড়ির সামনে
ওনার তো একটা বয়সও হয়েছে, সারা রাত ওনার বাড়ির সামনে এইভাবে চলছে। এখন কিন্তু পুরো রাস্তা বন্ধ। আমি মানে কেউ মানে মানে কোথাও কোনো আলো জ্বলছে না এই আশেপাশে। তো সেই কারণে আমি দেখছি যে পরিস্থিতিটা এমনটাই অনিশ্চিত যে এখান থেকে কারা কিভাবে সুবিধা নেবে, সেই জন্য একটা প্রতিযোগিতা চলছে। কিন্তু বড় রাজনৈতিক দল যেটা নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেটা আর বিএনপি এই পুরো রাজনীতিটা এখন মানে বলতে পারেন যে একটা মানে কি বলবো পরিস্থিতি, নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশের শুধু নয় বাংলাদেশের অস্তিত্ব সংকটের মুখে ফেলতে পারে। কারণ এর থেকে ফায়দা নেওয়ার জন্য অন্য শক্তি কাজ করছে। রোববারে কথা বলার কথা ছিল, রোববারের আগেই তো পরিস্থিতি অন্যদিকে মন নিয়েছে। সেই কারণে তো এটা বোঝা যাচ্ছে না যে আসলে কারা এর পিছনে আছে, কারা কাজ করছে। এটার মধ্যে একটা শক্তি নিশ্চয়ই আছে, যে শক্তি এই গণতান্ত্রিক পরিবেশ, বিশেষ করে যে পরিস্থিতি ভাবে এগিয়ে যাচ্ছিল, সামনে একটা নির্বাচন হয় ডিসেম্বরে না হয় জানুয়ারি বা এপ্রিলে হতে পারতো। এখন নির্বাচন কোথায় যাবে, কিভাবে হবে, আমার কেন যেন মনে হয় পরিস্থিতিটা। ওকে, সো আমি মানবজমিন পত্রিকার একটা রিপোর্ট, একটা হেডলাইন আমি দেখতে পাচ্ছি এখানে আসে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দেশের 18 কোটি মানুষই আওয়ামী লীগকে চায় না, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন। হ্যাঁ, যে আওয়ামী লীগকে চায় না দেশের 18 কোটি মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইটাকে আপনি এই যে তার বক্তব্য, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? মানে এটার হোয়াট ইজ দ্য মেসেজ? এটা ওই ইন জেনারেল একটা বক্তব্য। উনি যেটা মনে করেন যে আওয়ামী লীগ আসলে তো দৃশ্যমান না, আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ কোনো কার্যক্রম নেই। মাঝে মধ্যে শেখ হাসিনা ওই কিতে বা ফেসবুকে বা অন্যভাবে আসেন, মানুষটা ওটা শুনে কোনো লেখাও যায় না, মিডিয়াতে নিষিদ্ধ করা আছে। এটা একটা। আরেকটা হচ্ছে মানুষের আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ নেই এখন এই মুহূর্তে। কি হবে কাল সকালে সেটাও তো আমরা জানি না। রাইট। তো রাজনীতি তো শেষ কথা নেই। সো মতি ভাই, এই বিষয়টি যেটা ওনার যে বক্তব্য, যখন আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার দাবি নিয়ে ছাত্ররা রাজপথে, তখন ওনার এই বক্তব্য যে দেশের আওয়ামী লীগকে চায় না দেশের 18 কোটি মানুষ, এটাকে অনেকেই মনে করছেন যে এটা এক ধরনের এই নিষিদ্ধের পক্ষে ওনার মতামত উনি ব্যক্ত করেছেন। আপনি কি মনে করেন? আপনি এই মন্তব্য করতে পারেন। ওই তো দূরবর্তী, আমি যেটা আগে বলেছিলাম যে আরো খোলাসা করি নাই, ওই দূরের থেকে একটা সমর্থন দেয়া আর কি। মানে নৈতিক সমর্থনটা রাস্তায় এসে মিছিল করা অথবা স্টেজে উঠে বক্তৃতা করে না, আমি দূরের থেকে বললাম যে আওয়ামী লীগ তো কেউই চায় না, তারা আওয়ামী লীগ থাকার অর্থ এই আর কি। তো এটাকে ছাত্ররা খুব একটা সহজে নেয়নি এবং তারা এটা সমালোচনা করেছে। ওকে, সো আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই, বাংলাদেশের যে পলিটিক্যাল যে ফোর্স যারা আছে, যেমন বিএনপি, এখন বাংলাদেশের বড় দল হচ্ছে বিএনপি এবং জামাত সহ আর হেফাজত বা চরমোনাই পীর বা বামপন্থী কিছু দল আছে যারা। সো মানে এই ছাত্রদের এই দাবির ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক শক্তির অবস্থান কি আপনার? না, জামাতে ইসলামী তো তারা তো সমর্থন দিয়েছে, শুধু না, তারা তো মিছিলে ছিলেন, তারা মানে মঞ্চের কাছেও ছিলেন বা মঞ্চের ওইখানেও তারা ছিলেন, তারা একাত্মতা ঘোষণা করেছেন। আচ্ছা, হেফাজতে ইসলাম তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন। বিএনপি করে নাই, বাম ঘরানার কোন রাজনৈতিক দল এই কার্যক্রমে যোগ দেয় নাই বা এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে নাই। তো ফলে তারা আলাদাভাবে মানে দেখা যাচ্ছে। তো বিএনপিও দূরে অবস্থান করছে। বাকিদের শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামের সমর্থনটাই হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। তো সেই কারণে জামাত কি উদ্দেশ্যে বা কেন তারা এই সমর্থন দিয়েছে, এটা অবশ্য তাদের রাজনীতিটা এখনো স্পষ্ট না, তারা হয়তো আরো মানে ক্লিয়ার করে বলবেন। তারা এর আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিলেন। আমার এক সময় তো ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যেতে পারে, সেই কথাটাও বলেছিলেন। তো সেই জন্য যাই হোক, আমি তো বুঝতে পারছি না, কারণ পুরো জিনিসটাই এখন তো ক্লিয়ার না। তবে আমি যেটা বললাম, ওই যে সনদ তৈরি যেটা হতে যাচ্ছে জুলাই সনদ, সেটার মধ্যে দিয়ে কিন্তু রাজনীতি আছে। আর পুরো জিনিসটাই আপনি লক্ষ্য করবেন যে তারা পরবর্তী কার্যক্রম তারা কি হয়, যদি প্রেসিডেন্টকে সরানোর মুভ হয়। মানে আন্দোলনের ফলে এখন যেটা হয়েছে যে মব কালচার,
তো এই মব কালচারে তো আপনার অনেক কিছুই হতে পারে। Right. তো সেই কারণে এটাকে কে বলবে যে কি কাল সকালে কি হবে কি হবে না, তার কারণটা হচ্ছে তারা তো এই পরিবর্তনটা যদি হয় প্রেসিডেন্টকে তারা সরাবেনি। আওয়ামী লীগ যেখানে নিষিদ্ধ হয় তো সেখানে তো প্রেসিডেন্ট মানে আওয়ামী লীগের মানে মনোনীত প্রেসিডেন্ট। তো সেই কারণে ওই দাবিটা কাল সকালে যে উঠবে না বা উঠতেছে না সেটা কিন্তু বলা যাবে না, Right. কারণ সেটাও হইতে পারে আর কি। এরপরে স্টেপ কি হবে একটার পর একটা আর কি। আসলে বাংলাদেশ এক অজানা গন্তব্যের দিকে যাত্রা করছে, এটা আপনি বলতে পারেন। তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তিনি বলেছেন যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, এবং এটা কি কারণে তিনি বলেছেন এটা আপনি ভালো বলতে পারবেন। বাট আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, এই জি বাংলাদেশের অতীতের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, ঘটনা থেকে পাল্টা ঘটনা ঘটেছে, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, আমরা সাক্ষী ছিলাম, আপনিও সাক্ষী ছিলেন। জি এই ঘটনা তো শেষ নাই, কোথায় যাবে? এই জন্য বলছেন যে সতর্ক থাকতে হবে বাংলাদেশ কোন দিকে যায়। কারণ এটা আমি নিজেও চিন্তা করতেছি যে বাংলাদেশে এখন লিখতে গেলে বা কিছু বলতে গেলে কি বলবেন, কারণ পুরো জিনিসটাই একদম অস্পষ্ট, মানুষের সামনে পুরো জিনিসটা ক্লিয়ার হয়নি। রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষজন রাস্তায় নেই, গাড়ি বের করতেছে না, বিকাল থেকে সারাদিন মানুষের মধ্যে হচ্ছে। মানুষের মধ্যে আরেকটা হতাশা হচ্ছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যারা, তারাই আন্দোলন করছেন, তারাই কিন্তু মানুষের সাফারেন্সটা বাড়িয়ে দিচ্ছেন। তো এই জন্য আর কি, তো নিশ্চয়ই তারা বড় কিছু পেতে চান, সেটা পাওয়ার জন্য তারা হয়তো লড়াই করছেন। সেই লড়াইয়ে জনগণ কোথায় থাকবে কিভাবে থাকবে সেটা দেখার বিষয়। আর প্রফেসর ইউনূসের জন্য প্রফেসর ইউনূস কি করবেন এইটা কিন্তু একটা মানে $1,000,000 কোয়েশ্চেন। এই পরিস্থিতি তিনি মেনে নেবেন কিনা, বা কতদূর মেনে নেবেন, কিভাবে নেবেন, কি অবস্থায় হবে, এইটা কিন্তু আপনি এই মুহূর্তে বা চটজলদি কোনো মন্তব্য করা যাবে না। তবে আমি যতটুকু প্রফেসর ইউনূসকে চিনি, তিনি এটা অস্বস্তির মধ্যে আছেন, কারণ এইভাবে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের মানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আপনি লক্ষ্য করবেন যুদ্ধের কারণে আমরা অবস্থা আরো খারাপ হয়েছে। তো সেই কারণে কারা কি চাচ্ছে, কোথা থেকে কে সুবিধা নেবে, কিভাবে যাবে, গোলাপানিতে মাছ শিকার হয়তো বহুবার হয়েছে এর আগে, 75 সনে আমরা দেখেছি। তো সেই জন্য পরিস্থিতিটা আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। আমি নিজেও একটা কনফিউজড, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মানে নেতার সংকট এখন এই মুহূর্তে। কে কল দিবে যে আমরা এনাফ ইজ এনাফ, এটা বলতেও তো হবে।